আচ্ছা, বৃত্তীয় গতিতে আমরা কিছু বেসিক জিনিস পড়েছিলাম যে একটা বস্তু বৃত্ত পথে যদি ঘোরে তাহলে কীরকম হচ্ছে, ঠিক না? সেখানে আমরা কৌণিক বেগ, বেসিক্যালি তিনটে জিনিস আমরা আগের দিন করেছিলাম। কৌণিক অবস্থান, কৌণিক সরণ। কৌণিক অবস্থান বলতে কি সোজাসাপটা কোণ যেটা হচ্ছে, দেন কৌণিক সরণ ছিল, কৌণিক বেগ ছিল, আর কৌণিক ত্বরণ ছিল, ঠিক না? যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে কৌণিক সরণ এবং কৌণিক বেগ দুটোই কী হবে? ইনওয়ার্ড হবে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে। আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে তাহলে কী হবে? আউটওয়ার্ড হবে, অর্থাৎ বাইরের দিকে। কিন্তু কৌণিক ত্বরণের বেলা একটু অন্য রকমের। সেটা কি, যদি বেগ বাড়তে থাকে, কৌণিক বেগ বাড়তে থাকে, তাহলে কৌণিক ত্বরণের দিক সেদিকে হবে। আর যদি কৌণিক বেগ আস্তে আস্তে কমতে থাকে তাহলে কী হবে? উল্টো দিকে হবে। এই কিছু জিনিস আমরা করেছিলাম এবং দুটো ত্বরণ দেখিয়েছিলাম, যেটা হচ্ছে কি না, একটা ছিল কি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, মানে অভিকেন্দ্র ত্বরণ, যেটা কি করে বস্তুটাকে বাঁকতে সাহায্য করে, অর্থাৎ বেগের অভিমুখ পরিবর্তন করতে সাহায্য করে। আরেকটা ছিল কি না স্পর্শকীয় ত্বরণ, মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, যেটা বস্তুর দ্রুতিকে পরিবর্তন করে, বাড়াতে পারে, কমাতে পারে, অর্থাৎ বেগের মান পরিবর্তন করে, ঠিক আছে? তো আজকের আমরা কি করব, অ্যাকচুয়ালি আমাদের যেটা বৃত্তীয় গতি দু রকমের হতে পারে। একটা হচ্ছে কি না সমবৃত্তীয় গতি, মানে ইউনিফর্ম সার্কুলার মোশন, আর হচ্ছে কি অসমবৃত্তীয় গতি, মানে কি যেটা হচ্ছে কি না নন ইউনিফর্ম সার্কুলার মোশন। তো আমি পরে আমি বক্স করব দুটোকে একসঙ্গে নিয়ে। তার আগে আমি দুটোকে আলাদা আলাদা করে পড়িয়ে নিচ্ছে, ঠিক আছে? তো দেখ, প্রথমে তোরা লিখবি কি ইউনিফর্ম সার্কুলার মোশন, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে লিখবি তোরা যে ইউনিফর্ম সার্কুলার বেস, ঠিক আছে, সমবৃত্তীয় গতি, সমবৃত্তীয় গতি, ইউনিফর্ম সার্কুলার মোশন। কি কি হচ্ছে আমি দেখছি। হ্যাঁ, ইউনিফর্ম সার্কুলার মোশন, সমবৃত্তীয় গতি, ঠিক, সমবৃত্তীয় গতি, ইউনিফর্ম সার্কুলার মোশন। তো আমি সবে ইউনিফর্ম সার্কুলার মোশন শুরু করছি। আমি একটাই ছোট পয়েন্ট দিয়েই শুরু করব, সেটা হচ্ছে কি আর বৃত্তীয় গতি মানে তো বৃত্তপথে তো ঘুরছে, তো কনফার্ম বোঝাই যাচ্ছে বৃত্তপথে ঘুরছে। তো বৃত্তপথে যেহেতু ঘুরছে তো বৃত্তের একটা ব্যাসার্ধ তো হবে, ঠিক আছে? বৃত্তের একটা ব্যাসার্ধ হবে। আচ্ছা, এই যে বৃত্তপথে যে ঘুরছে, একটা দ্রুতি নিয়ে ঘুরছে, তাই না? একটা দ্রুতি নিয়ে ঘুরছে। তো আপাতত এই মুহূর্তে আমি বললাম এর দ্রুতি যেটা ভি যাকে বলছি সেটা হচ্ছে কিনা কনস্ট্যান্ট। দ্রুতি কি হচ্ছে? কনস্ট্যান্ট, ঠিক না? দ্রুতি হচ্ছে কি কনস্ট্যান্ট। আচ্ছা, দ্রুতি তো ধ্রুবক, ঠিক আছে। দ্রুতি মানে কি? দ্রুতি মানে অ্যাকচুয়ালি বেগের মান। দ্রুতি মানে কিন্তু অ্যাকচুয়ালি বেগের মান ধ্রুবক আছে, বেগের মান কিন্তু ধ্রুবক আছে। কিন্তু একটা কথা বল, বেগের অভিমুখ কি ঠিক আছে না বেগের অভিমুখ পাল্টাচ্ছে? অবশ্যই পাল্টাচ্ছে। বেগ আমি যদি এখানে বলি, একটা একটা করে দেখতে থাকবি, এখানে যদি বলি, এখানে বেগের অভিমুখ কী হবে না এই রাস্তার স্পর্শক বরাবর, মানে এখানে ধরো বেগের অভিমুখ এই দিকে, এখানে বেগের অভিমুখ এই দিকে, এখানে বেগের অভিমুখ এই দিকে। তো বেগের অভিমুখ পাল্টাচ্ছে মানে বেগ ভেক্টর কিন্তু কনস্ট্যান্ট নয়, বেগ ভেক্টর চেঞ্জ হচ্ছে। দেখ আমি লিখেছি মড অফ ভি ভেক্টর কনস্ট্যান্ট, মানে কি বেগের মান ধ্রুবক, কিন্তু ভি ভেক্টর কনস্ট্যান্ট নয়, ভি ভেক্টর কিন্তু কনস্ট্যান্ট নয়। তাহলে যদি ভি ভেক্টর কনস্ট্যান্ট না থাকে তার মানে একটা ত্বরণ তো আছে, তাহলে একটা ত্বরণ কিন্তু আছে, তাহলে অ্যাক্সিলারেশন কিন্তু জিরো নয়। কেন জিরো নয়? দেখ পরপর আমি লিখেছি বেগের মান ধ্রুবক, কিন্তু বেগ ভেক্টর ধ্রুবক নয়, বেগ ভেক্টর কিন্তু চেঞ্জ হচ্ছে, বেগের মান ঠিক আছে সব সময়। আচ্ছা, বেগ ভেক্টর যদি ধ্রুবক না থাকে, মানে বেগ যদি না ঠিক থাকে, মানে বেগ পরিবর্তন হচ্ছে, মানে তো ত্বরণ তো আসবে। আচ্ছা, আমি বলেছিলাম যে স্পর্শকীয় ত্বরণ যেটা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেটা কি হয়? ডি ডিটি ভি বা ডি ডিটি মড অফ ভি। বেগের মান ধ্রুবক আছে, তো বেগের মান ধ্রুবক আছে, মান ধ্রুবক আছে মানে ভি তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়? জিরো।
তার মানে স্পর্শকীয় ত্বরণ কিছু নেই। তাহলে সমবৃত্তীয় গতিতে স্পর্শকীয় ত্বরণ কিন্তু জিরো। কেন? দ্রুতির মান ঠিক আছে। আমি বলেছি স্পর্শকীয় ত্বরণ মানে দ্রুতি পরিবর্তনের হার। তো দ্রুতি যেহেতু কনস্ট্যান্ট আছে, কোনো স্পর্শকীয় ত্বরণ নেই। আর আমরা দেখতে পাচ্ছি স্পর্শকীয় ত্বরণ কি করে? বেগের মান পরিবর্তন করে। বেগের মান তো ঠিক আছে পুরোটাতে। বেশ হলো, বেশ। আচ্ছা, আমরা এটা করেছিলাম যে মোট যে ত্বরণ হয় এ নেট, সেটা কিন্তু দুজন মিলে আসে। কোনটা কোনটা মিলে আসে? না, ট্যানজেনশিয়াল প্লাস সেন্ট্রিপিটাল মানে কি? মানে একটা হচ্ছে কি স্পর্শকীয় ত্বরণ আর একটা অভিকেন্দ্র ত্বরণ, দুজন মিলে কি হচ্ছে? মোট ত্বরণ। এখানে স্পর্শকীয় ত্বরণ তো জিরো, তাহলে যা কিছু আছে তাহলে কি হবে? সেটা অভিকেন্দ্র ত্বরণ। তাহলে এখানে কেবলমাত্র এ যদি আমি বলি নেট, সেটা কিন্তু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনই বলছে। আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি হতো? না, v²/r। যদি ভি দ্রুতি নিয়ে ঘোরে আর ব্যাসার্ধের বৃত্তে, তাহলে অভিকেন্দ্র ত্বরণের ভ্যালু কত আসে? v²/r। অভিকেন্দ্র ত্বরণের ভ্যালু কত আসে? v²/r। ভি হচ্ছে দ্রুতি, আর হচ্ছে বৃত্তগতির ব্যাসার্ধ। অভিকেন্দ্র ত্বরণের কাজ কি? এর অভিমুখ পরিবর্তন করা। তাহলে কি হচ্ছে? বেগের মান ঠিক আছে, কেবলমাত্র অভিমুখ পরিবর্তন হচ্ছে। মানে এখানে মান ঠিক আছে মানে তো স্পর্শকীয় ত্বরণ কোনো নেই, শুধুমাত্র অভিমুখ পরিবর্তন হচ্ছে, মানে কেবলমাত্র অভিকেন্দ্র ত্বরণ আছে। আচ্ছা, আমাকে বলতে পারিস, আমি যদি এটা লিখি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, লেখা ঠিক হবে? ঠিক হবে না। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের মান কনস্ট্যান্ট। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের যে মান, যেটা v²/r, ওটা সবসময় ধ্রুবক, কিন্তু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট নয়। কেন? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলতে কি? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন সবসময় কোন দিকে কাজ করে? বেগের সহিত লম্ব দিকে। আমি বলেছিলাম যদি এটা বেগ হয়, এটা যদি ত্বরণ হয়, তাহলে ত্বরণের দুটো উপাংশ, এই দিকটা হচ্ছে কি ট্যানজেনশিয়াল, আর এই দিকটা হচ্ছে কি সেন্ট্রিপিটাল। তো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করে? বেগের সহিত লম্ব দিকে। তাহলে বল, এই যে বৃত্তপথে ঘুরছে, এখানে বেগের অভিমুখ কোন দিকে? স্পর্শক বরাবর। কিন্তু ত্বরণের অভিমুখ কোন দিকে? এর সহিত লম্ব দিকে। মানে এসি এখন কোন দিকে? কেন্দ্রের দিকে। এখানে বেগ কোন দিকে? স্পর্শক বরাবর। এখন অভিকেন্দ্র ত্বরণ কোন দিকে? এদিকে। তো দেখ, এসি কিন্তু এখন এই দিকে হচ্ছে। তো এখানে অভিকেন্দ্র ত্বরণের মান তো ঠিক আছে v²/r, কিন্তু অভিকেন্দ্র ত্বরণের অভিমুখ পাল্টে গেছে। অভিকেন্দ্র ত্বরণ একটা ভেক্টর রাশি। মান এখানে যে নাম, যেটা অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র মানে কি? সবসময় কেন্দ্রের দিকে কাজ করছে। কিন্তু বস্তু যদি বৃত্তপথে ঘোরে, সে বৃত্তের যে জায়গাতেই থাকুক না কেন, কেন্দ্রের দিকে ত্বরণ কাজ করবে। তার মানে কি? সবসময় কেন্দ্রের দিকে হচ্ছে মানে এই নয় যে দিক ঠিক আছে, ও যেখানেই থাকবে কেন কেন্দ্রের দিকে ত্বরণ হবে। কিন্তু দেখ, এখানে দিক কোন দিকে? এখন দিক এদিকে। আগে এখানে দিক ছিল, আবার যদি এখানে চলে আসে, তখন অভিকেন্দ্র ত্বরণ কোন দিকে? এদিকে হবে। তো অভিকেন্দ্র ত্বরণের মান সব জায়গায় ঠিক আছে, কিন্তু দিক পাল্টাচ্ছে। মানে আমি কি বলতে পারি? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, বাট সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কিন্তু কনস্ট্যান্ট নয়, এর দিক পাল্টাচ্ছে। ঠিক আছে? প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড দেখ ঠিকঠাক করে। এটা ছিল সমবৃত্তীয় গতি। আমরা আরেকটা জিনিস জানি, আমি এটাকে কন্টিনিউ করছি। ভি সমান ওমেগা ইন্টু আর না? বেগ সমান কৌণিক বেগ ইন্টু বৃত্তগতির ব্যাসার্ধ। একটু পরে এটাকে প্রুভ করব। বৃত্তগতির ব্যাসার্ধ বল, এখানে তো আমি যদি লিখি ওমেগা সমান আমি কি লিখতে পারি? v/r। যদি বলি যে ভি তো ধ্রুবক না, দ্রুতি তো ধ্রুবক, আর বৃত্তের ব্যাসার্ধও ধ্রুবক, তাহলে দুটোই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেই হিসাবে ওমেগাও কনস্ট্যান্ট। আচ্ছা, ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, ওমেগা মানে কি? কৌণিক বেগ যদি ধ্রুবক হয়, কৌণিক ত্বরণ কি আসবে? জিরো। মানে আলফা কি আসবে? জিরো। আলফা মানে কি? কৌণিক ত্বরণ। কৌণিক বেগ যদি কনস্ট্যান্ট হয়, কৌণিক বেগ যদি না পরিবর্তন হয়, তাহলে কৌণিক ত্বরণ কি আসবে? জিরোই আসবে। তাহলে কি হলো দেখ পরপর করে। দ্রুতি কনস্ট্যান্ট,
ঠিক আছে, মানে বেগের মান ধ্রুবক, কিন্তু বেগ ভেক্টর ধ্রুবক নয়। মানে একটা ত্বরণ আছে, সেই ত্বরণটা কি না আমরা জানি নেট অ্যাক্সিলারেশান কোনটা হচ্ছে না এটি প্লাস এসি। এটি তো 0 হয়ে গেছে, তো মোট যে ত্বরণটা হচ্ছে সেটা কিন্তু এসি, অর্থাৎ অভিকেন্দ্র ত্বরণ। আর দেখ আমরা পড়েছিলাম মোট 3টে ত্বরণ, তাই না? রৈখিক গতির ক্ষেত্রে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হতো, আর যদি বস্তু ঘুরে তাহলে কী হবে, অভিকেন্দ্র ত্বরণ, সঙ্গে সঙ্গে চলে আসবে কি কৌণিক ত্বরণ। তো 3টে ত্বরণ আমাদের হিসাবে কি ছিল, একটা ছিল এটি, একটা ছিল এসি, আর একটা আলফা। এটি মানে স্পর্শকীয় ত্বরণ 0 হয়ে গেছে, এটি 0 হয়ে গেছে, এসি কিন্তু আছে কত v²/r, আলফাও কিন্তু 0। তাহলে এখানে কেবলমাত্র কোন ত্বরণ কাজ করছে, অভিকেন্দ্র ত্বরণ, ঠিক আছে? কৌণিক ত্বরণও কাজ করছে না, আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনও কাজ করছে না। ব্যাস, শর্ট জিস্ট যদি বলি এটাই, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন 0, অভিকেন্দ্র ত্বরণ একটা আছে v²/r, কিন্তু এই যে কৌণিক ত্বরণ যেটা সেটা কিন্তু 0, কৌণিক ত্বরণ কিন্তু 0 হচ্ছে। তো এটা হলো সুষম গতি, সমবৃত্তীয় গতি। তো এখান থেকে কিছু কিছু টার্ম চলে আসবে, দেখ যেমন আমি যদি বলি এখানে যে এই পুরো বৃত্তটা কমপ্লিট করতে একটা সময় যাবে, একবার পূর্ণ আবর্তন করতে একটা সময় যাবে, যাকে আমরা কি বলছি, পর্যায়কাল। ধরো পর্যায়কালকে আমরা কি বলছি না টি, পর্যায়কাল মানে হচ্ছে কি একবার পূর্ণ আবর্তন করতে সময়, একবার পূর্ণ আবর্তন করতে প্রয়োজনীয় সময়, একবার পূর্ণ আবর্তন করতে প্রয়োজনীয় সময় কত সময় লাগছে। দেখ আমি দুভাবে আনতে পারি, বলতে যেমন আমি যদি দ্রুতির হিসাবে যাই, দ্রুতি মানে কি, দূরত্ববাহী সময়, ঠিক না? দ্রুতি মানে দূরত্ববাহী সময়। তো দেখ দ্রুতি মানে দূরত্ববাহী সময় হচ্ছে, আমি লিখে নিচ্ছি এখানে, দ্রুতি সমান দূরত্ববাহী সময়। আচ্ছা, এই বৃত্তীয় গতিতে কত দ্রুতি ছিল, ভি, তাই তো, ভি দ্রুতি ছিল। আচ্ছা, একবার পুরো বৃত্ত ঘুরে যাওয়া মানে কত দূরত্ব যাওয়া, বৃত্তের পরিধি, ঠিক একদম বৃত্তের পরিধি। একবার পুরো ঘুরে যাওয়া মানে বৃত্তের পরিধি যাওয়া 2πr। সময়টাকে আমি বলেছি টি, পর্যায়কাল। তো এখান থেকে চলে আসবে টি সমান 2πr/v, অবশ্যই 2πr/v। কারোর কোনো ডাউট আছে? 2πr/v, এটা হয়ে গেল কি সময়কাল। এটা হলো দ্রুতি দিয়ে যাওয়া। নেক্সট, যদি কৌণিক বেগ দিয়ে যাই, কৌণিক বেগ সমান কি হয়, কৌণিক সরণ/সময়, ঠিক কি না? কৌণিক সরণ/সময়। আচ্ছা, কৌণিক বেগ এখানে কত হচ্ছে, ওমেগা। একবার পুরো বৃত্ত ঘুরে গেলে কত কোণ ঘুরবে রেডিয়ান এককে, 2π। একবার পুরো বৃত্ত ঘুরে গেলে রেডিয়ান এককে কোণ ঘুরবে কত, 2π। তাহলে 2π কোণ ঘুরে যাচ্ছে কত সময়, টি সময়। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব টি সমান 2π/ω। তাহলে টিকে আমরা এরকম করে লিখতে পাচ্ছি 2πr/v, আবার আমরা টিকে কিন্তু এরকম করেও লিখতে পাচ্ছি 2π/ω, 2π/ω লিখতে পাচ্ছি আমরা। বোঝা গেল? হ্যাঁ, 2π/ω আমরা লিখতে পাচ্ছি। ক্লিয়ার? এ পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? আচ্ছা, তারপরে চলে আসবে কি কম্পাঙ্ক। পর্যায়কাল বলেছি, দেন কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি অ্যাকচুয়ালি? কম্পাঙ্ককে ইংরেজিতে কি বলে? কম্পাঙ্ককে ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ককে ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি। একে অনেকভাবে প্রকাশ করা যায়। কোথাও এফ দিয়ে প্রকাশ করে, কোথাও এন দিয়ে প্রকাশ করে, কোথাও নিউ দিয়ে প্রকাশ করে।
ঠিক আছে, অনেক কিছু এফ দিয়েও প্রকাশ করে, এফ মানে ফ্রিকোয়েন্সি, এন দিয়েও প্রকাশ করে, নিউ দিয়েও প্রকাশ করে, এটা নিউ। ঠিক আছে, এবারে দেখ কম্পাঙ্ক অ্যাকচুয়ালি কি, কম্পাঙ্ক হলো 1 সেকেন্ডে কতবার আবর্তন করবে। ধরো আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি বললাম বৃত্তীয় গতির পর্যায়কাল হচ্ছে 0.5 সেকেন্ড। পর্যায়কাল এর মানে কি, একবার কমপ্লিট করতে সময় লাগবে কত, 0.5 সেকেন্ড। আচ্ছা আমি যদি একটু ঐকিক নিয়মে করি যে 0.5 সেকেন্ডে আবর্তন সংখ্যা কটা, একটা, তাহলে 1 সেকেন্ডে কটা আবর্তন হবে, 1/0.5 মানে হচ্ছে কত, দুটো, মানে 1 সেকেন্ডে কবার ঘুরে যাচ্ছে, 2বার। 1 সেকেন্ডে 2বার ঘুরে যাচ্ছে, 1 সেকেন্ডে 2বার ঘুরছে একে আমরা কি বলতে পারি, আরপিএস, রোটেশন পার সেকেন্ড। তাহলে এটা আরেকটা একক হতে পারে আরপিএস, রোটেশন পার সেকেন্ড। তো দেখ অ্যাকচুয়ালি আমি এখানে কি করেছি, এফ কম্পাঙ্ককে অ্যাকচুয়ালি কি করেছি, 1/t করেছি না, 1/, পর্যায়কাল করেছি। তো তাহলে আমি লিখতে পারি এফ সমান 1/, পর্যায়কাল, 1/, পর্যায়কাল। ঠিক আছে, এর একক কি হবে, এর একক হয়ে যাবে, একক একটা একক আমি বলে দিয়েছি, একক হচ্ছে আরপিএস মানে রোটেশন পার সেকেন্ড। আরেকটা একক হতে পারে কি, 1/সেকেন্ড মানে কি, সেকেন্ড টু দি পাওয়ার -1, এটাকে বলে হার্জও বলে, হার্জ, তোরা পড়েছিস খুব সম্ভবত, হার্জ বলে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তো কম্পাঙ্ককে ছোট করে আমি লিখতে পারি যে একক সময়ে, একক সময়ে আবর্তন সংখ্যা, একক সময়ে আবর্তন সংখ্যা, একক সময়ে আবর্তন সংখ্যা। ঠিক আছে, একক সময়ে আবর্তন সংখ্যা, একক সময়ে আবর্তন সংখ্যা। ঠিক আছে, হুম, আছে। আচ্ছা এবার আমি ভেক্টর চ্যাপ্টারে কিছু করিয়েছিলাম, তোদের মনে পড়ছে কিনা দেখ। হ্যাঁ, ভেক্টর চ্যাপ্টার, ভেক্টর চ্যাপ্টারে ছিল এইরকম কিছু কোয়েশ্চেন, মনে করতে পারছিস কিনা দেখ। এটা হলো একটা বৃত্ত, এই বৃত্তে এটা হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্ত, যাই হোক এটা হচ্ছে ভি দ্রুতিতে ঘুরছে, এ কী করছে, ঘুরে ঘুরে এইখানে চলে আসছে কততে, 60 ডিগ্রি এইখানে। আমার প্রশ্ন হলো এখানে বেগ পরিবর্তন কত হবে। আমি যদি বলি যে গড় ত্বরণ, এ অ্যাভারেজ ত্বরণ মানে কি, বেগ পরিবর্তনের হার, গড় ত্বরণ মানে কি, মোট বেগ পরিবর্তন বাই মোট সময়। তাহলে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কী হবে, বেগ পরিবর্তন, তাহলে ডেল্টা ভি ভেক্টর, তার মান বাই ডেল্টা টি সময়। চল কর, মনে আছে কিনা দেখি, চট করে বলে দিলি, জিরো হবে না। জিরো কি করে হবে, ত্বরণ নেই, বৃত্তীয় গতিতে ত্বরণ নেই, একটু আগে করা হলো, বৃত্তীয় গতিতে ত্বরণ নেই, বেগ পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হচ্ছে, কি করে ত্বরণ জিরো হয়ে যায়। হ্যাঁ, বেগের মান ঠিক আছে, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন থাকবে না, অভিকেন্দ্র ত্বরণ তো থাকবে, কিছু একটা ত্বরণ তো থাকবে। চল বার কর, গড় ত্বরণ কত হবে। গড় ত্বরণ মানে তোকে প্রথমে বেগ পরিবর্তন কত হয়েছে এখানে বলতে হবে, এটা করানো অঙ্ক। হ্যাঁ হবে তো, হ্যাঁ চলো করুন, ভেক্টর চ্যাপ্টারে করানো অঙ্ক। দেখেছিস ভেক্টর চ্যাপ্টারের কোথায় অ্যাপ্লিকেশান আসছে, ওই জন্য সেদিন ওইখানে অঙ্কগুলো করানো হয়েছিল, আজকের লাগবে বলে এখানে। আচ্ছা দেখ এখানে কি হচ্ছে, যে বেগ পরিবর্তন করতে হবে আমাদেরকে, বেগ পরিবর্তন কত হয়েছে প্রথমে দেখ। আমি বলেছিলাম এরকম দেখিয়েছিলাম যে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে বেগ হচ্ছে কি লম্বভাবে থাকে স্পর্শক বরাবর। ব্যাসার্ধ যদি 60 ডিগ্রি কোণে ঘুরে যায়, বেগও কত কোণে ঘুরে যাবে, 60 ডিগ্রি। ঠিক আছে, মানে আমি যদি দেখাই এটা ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে, এদিকে,
ফাইনাল ভেলোসিটি কত হয়ে যাবে এর সঙ্গে 60 ডিগ্রি। এটুকু বোঝা গেছে কি না বল? কেন কি একে যদি আমি এইরকম করে টেনে নিয়ে আসি এরকমই দেখাবে, তাই না? অথবা আমি এরকম ভাবতে পারি যে ব্যাসার্ধের সঙ্গে বেগ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ যদি 60 ডিগ্রি কোণে ঘুরে যায়, বেগও 60 ডিগ্রি কোণে ঘুরে যাবে। আমাদের কি বার করতে হবে? দেখ, ডেল্টা ভি মানে আমরা কি জানি? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তো ভি ফাইনাল যেমন আছে থাক, ভি ইনিশিয়ালকে কী করতে হবে? উল্টো দিকে করতে হবে। ভি ইনিশিয়ালকে উল্টো দিকে মানে এই দিকটা হবে কি না মাইনাস ভি ইনিশিয়াল, এটা ভি ইনিশিয়াল, এটা মাইনাস ভি ইনিশিয়াল, ঠিক না? এবার দেখ কোণ কত হয়ে যাবে তাহলে? 120 ডিগ্রি। ভি ফাইনালের মানও ভি আর ভি ইনিশিয়ালের মানও ভি, দুটো ভেক্টরের মান সমান, মাঝে কোণ 120 ডিগ্রি, তাদের লব্ধি কত হবে? ওটাই। দুটো ভেক্টরের মান সমান, মাঝে কোণ 60 হলে √3, মাঝে কোণ 90 হলে √2, 120 হলে ওটাই, 180 হলে 0, আর হচ্ছে 0 ডিগ্রি হলে 2 ইন্টু ভি হবে, একই দিকে হয়ে যাচ্ছে। তাহলে আমি অ্যাকচুয়ালি কি বার করছি? দেখ, ভি ফাইনাল আর মাইনাস ভি ইনিশিয়ালকে যোগ করা মানেই তো ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল করা। অ্যাকচুয়ালি আমি এটা যদি আমি ভি ফাইনাল আর মাইনাস ভি ইনিশিয়ালকে লব্ধি করছি মানে অ্যাকচুয়ালি আমি কি করছি? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়ালই করছি, এর মান বার করছি, মানে কি এদের লব্ধির মান বার করছি। আর আমি জানি এটার মান ভি, এটার মান ভি, তো এদের লব্ধির মান কত আসবে? ভি আসবে, কারণ কি দুজনের মান সমান, মাঝে কোণ 120 ডিগ্রি। তাহলে এটার মড কত হয়ে যাবে? এটার মড হয়ে যাবে ভি, তাই না? তাহলে ডেল্টা ভি এর মান কত হলো? ভি। ডেল্টা ভি এর মান এসছে কত? ভি। ওকে, ডেল্টা ভি এর মান এসছে কত? ভি। হয়েছে? সময় ভি হলো এটা। আচ্ছা, সময় কোথা থেকে আসবে? সময় মানে দেখ, আমরা জানি কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, তাই তো? কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। এইখানে কতটা চাপ এসছে আমি কি করে বুঝবো? বৃত্তচাপটা কত না, বৃত্তচাপ সমান, আচ্ছা কোণ কিসে নিতে হবে আমাদেরকে? রেডিয়ানে। কোণ রেডিয়ানে নিতে হবে। 60 ডিগ্রি মানে কত রেডিয়ান? π/3 রেডিয়ান, ঠিক আছে? 60 ডিগ্রি মানে π/3 রেডিয়ান ইন্টু ব্যাসার্ধ মানে চাপ। এই চাপ কিন্তু অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? দূরত্ব। এই চাপ কিন্তু অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? বৃত্ত বরাবর কতটা দূরত্ব গেছে, এটাই কিন্তু দূরত্ব। এবার বল, দ্রুতি সমান দূরত্ব বাই সময়। আমি সময় চাই, তাহলে সময় কি হবে? দূরত্ব বাই দ্রুতি। কত দূরত্ব? বৃত্ত বরাবর কত দূরত্ব গেছে? πr/3। আর দ্রুতি কত হচ্ছে? ভি। বোঝা গেল? এখান থেকে আসছে। দেখ, প্রথমে কি বলছি? আমার সময় চাই, দ্রুতি দেওয়া আছে, আমি যদি দূরত্ব পেয়ে যাই, দ্রুতি সমান দূরত্ব বাই সময়, তাহলে সেখান থেকে আমি সময় পেয়ে যাব দূরত্ব বাই দ্রুতি। দূরত্ব চাই, বৃত্ত বরাবর কত দূরত্ব গেছে? বৃত্তচাপ। বৃত্তচাপ কীভাবে আসছে? কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, তাহলে চাপ সমান কোণ ইন্টু ব্যাসার্ধ। তবে হ্যাঁ, কোণটাকে কিসে রাখতে হবে? রেডিয়ানে। তাহলে এখান থেকে কত আসছে? সময় কত চলে আসছে? πr/3v। এখানে বসিয়ে দেব πr/3v। তো কত আসছে? 3v²/πr, 3v²/πr। তাহলে গড় ত্বরণ কত এলো? 3v²/πr। নেক্সট তোরা করবি কি, তাড়াতাড়ি করবি। এই বৃত্ত বরাবর কী হয়েছে? এখান থেকে 90 ডিগ্রি কোণ ঘুরে গেছে, তাহলে গড় ত্বরণ কত হবে? অ্যাভারেজ অ্যাক্সিলারেশান কত হবে? দেন করবি কি, শুধু থিটা কোণে ঘুরে গেছে, এখানে থিটা দিয়ে দিচ্ছি, থিটা। ওটা প্রথম কোশ্চেন ছিল, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এখন প্রথমে দিয়েছি 90 ডিগ্রি কোণে ঘুরলে কত হবে, দেন তারপরে শুধু থিটা কোণে ঘুরলে কত হবে, ঠিক আছে? প্রথমে 60 ডিগ্রিটা টুকবি, দেন 90 ডিগ্রির কোশ্চেন করবি, তারপরে থিটা, শুধু থিটার কোণে হলে কত হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। দেখ 90 ডিগ্রির যে কোশ্চেনটা আছে ওটাকে বলছি,
90 ডিগ্রির কোশ্চেনটা প্রথমে বল যে এই যে 90 ডিগ্রি হয়েছে, তাহলে ইনিশিয়াল কোন দিকে? এদিকে। ফাইনাল কোন দিকে? এদিকে। ঠিক আছে, তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে কী হবে? এদিকে হবে মাইনাস ভি ইনিশিয়াল। তো ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে কোন কত? 90। দুজনেরই মান কত? ভি। তাহলে এ অ্যাভারেজ আমি যখন করতে যাব, এ অ্যাভারেজের মান আমি করছি, ডেল্টা মড ভির মান কত আসবে? ভি রুট টু। কেন? ভি ফাইনালের মানও ভি, মাইনাস ভি ইনিশিয়ালের মানও ভি। ঠিক আছে, এরও মান ভি, এর মান ভি, মাঝে কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। দুজনের মান ভি, মানে মান সমান, মাঝে কোণ 90, তাহলে তাদের হচ্ছে বিয়োগ করলে কত আসবে? ভি রুট টু। বিয়োগ নয়, যোগ করলে ভি রুট টু আসছে। আচ্ছা, সময় কত আসবে? সময় কি করে করব? সময় আসবে, দেখ, কোণ কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে কোণ ইন্টু ব্যাসার্ধ সমান চাপ, মানে দূরত্ব। ঠিক আছে, দূরত্বকে ভি দিয়ে ভাগ করলে কি আসবে? সময় আসবে। দূরত্বকে ভি দিয়ে, মানে পাই আর বাই টু ভি, এটা হয়ে যাবে কি? সময়। পাই আর বাই টু ভি, ঠিক আছে, এটা হয়ে যাবে সময়। তাহলে কি আসবে? টু রুট টু ভি স্কোয়ার বাই পাই আর। ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ভি রুট টু, তারপরে কত হবে? দেখ, চাপ হচ্ছে কত? কোণ ইন্টু ব্যাসার্ধ। ঠিক আছে, দেন সময় কত আসবে? সময় আসবে দূরত্ব বাই দ্রুতি, পাই আর বাই টু ভি সময়। তাহলে বেগের পরিবর্তন বাই সময় হচ্ছে কি? গড় দ্রুতি। দেন থিটার বেলা কি আসবে? থিটার বেলা থিটার বেলা কি আসবে? শুধু যদি থিটা হয়, শুধু যদি থিটা, থিটা রেডিয়ানে আছে, থিটা রেডিয়ান আছে। দেখ, প্রথমে ছিল ভি এদিকে, ভি ইনিশিয়াল, তাহলে ভি ইনিশিয়ালের সাথে ভি ফাইনাল কত কোণ করবে? থিটা। তাহলে মাইনাস ভি ইনিশিয়াল কত কোণ করবে? 180 মাইনাস থিটা। 180 মাইনাস থিটা, বা আমি বলতে পারি পাই মাইনাস থিটা, অসুবিধা নেই। পাই মাইনাস থিটা করে নিচ্ছি, যেহেতু থিটা রেডিয়ানে আছে। চাপ কত? চাপ নিয়ে কোনো সমস্যা নেই তো? দূরত্বটা, সময় মানে দূরত্ব বাই দ্রুতি। ওটা বেগের পরিবর্তন। দ্রুতি, দ্রুতি হচ্ছে ভি। ঠিক আছে, আচ্ছা, এটা হলো। তাহলে বল, এখানে ডেল্টা ভি কত আসবে? বেগ পরিবর্তনের মান কত আসবে? ভি ফাইনাল আর ভি ইনিশিয়াল দুজনেরই মান ভি। ভি ফাইনাল এবং ভি ইনিশিয়াল দুজনেরই মান ভি, মাঝে কোণ পাই মাইনাস থিটা। দুটো ভেক্টরের মান সমান, মাঝে কোণ দেওয়া থাকলে কি করে লব্ধি বার করে? দুটো ভেক্টরের মান সমান। দেখ, ধরো এটা একটা ভেক্টর এ, আর একটা ভেক্টর এ, এদের মাঝে কোণ থিটা, তাহলে এদের লব্ধি কত আসে? 2 ইন্টু এ কস থিটা বাই টু। দুই গুণিতক একটা ভেক্টরের মান কস, তাদের মাঝে কোণ বাই টু। তাহলে এখানে কী হবে? টু ভি ফাইনাল ভি ইনিশিয়াল দুজনেরই মান সেম, তাহলে একটার মান ভি হলো টু ভি কস, কত হবে? এদের মাঝে কোণ কত? পাই মাইনাস থিটা বাই টু। কি এদের মাঝে কোণ? পাই মাইনাস থিটা বাই টু। তাহলে হবে কত? টু ভি কস, ভাগ করে দিচ্ছি, পাই বাই টু মাইনাস থিটা বাই টু। আচ্ছা, টু ভি কস পাই বাই টু মানে কত? 90, কস 90 মাইনাস থিটা, তাহলে কী হবে? সাইন থিটা বাই টু, সাইন থিটা বাই টু। তাহলে এখানে এখানে বেগের পরিবর্তন কত হলো? টু ভি সাইন থিটা বাই টু। এটা মুছছে, এই সাইডটা মুছে দেবো। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কত চলে আসবে এখানে? অ্যাভারেজ অ্যাক্সিলারেশন এ অ্যাভারেজ চলে আসবে ডেল্টা ভি বাই ডেল্টা টি। হ্যাঁ, তো বেগের পরিবর্তন আসবে টু ভি সাইন থিটা বাই টু। এবার সময় চাই আমার। বল, চাপ এখানে কত হবে? চাপ সমান কোণ ইন্টু ব্যাসার্ধ আর থিটা।
চাপ সমান আর থিটা মানে দূরত্ব। তাহলে সময় কত আসবে? এ ভি দ্রুতিতে ঘুরছে, আর থিটা বাই ভি, তাই তো, আর থিটা বাই ভি অবশ্যই। তাহলে এখানে চলে আসবে কত না আর থিটা বাই ভি। একে যদি আমি লিখি কত হবে 2v² সাইন থিটা বাই 2 আর থিটা, ঠিক না? বল এই যে ঘুরছে এরকম, এটা কি ধরনের গতি? সমবৃত্তীয় গতি। কেন কি? দ্রুতি ঠিক আছে, সমবৃত্তীয় গতিতে যদি ত্বরণ থাকে, কোন ত্বরণ থাকবে? অভিকেন্দ্র ত্বরণ, ঠিক না? তো এই যে ত্বরণগুলো বার করা হচ্ছে এগুলো কি গড় অভিকেন্দ্র ত্বরণ। তাহলে আমি যদি তাৎক্ষণিক অভিকেন্দ্র ত্বরণ বার করতে যাই, আমি যদি এইগুলো এই যে ত্বরণগুলো আসছে এগুলো অ্যাকচুয়ালি কী ত্বরণ আসছে? গড় অভিকেন্দ্র ত্বরণ। তাহলে এই ত্বরণগুলোর আমি যদি তাৎক্ষণিক অভিকেন্দ্র তাৎক্ষণিক বার করে নিই, মানে এ ইনস্ট্যান্টেনিয়াস বার করে নিই, এ ইনস্ট্যান্টেনিয়াস কত যদি বলি, দেখ এ ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? খুব কম সময়ের মধ্যে। ধরো যদি বলি, দেখ আমি যদি দেখাই এইখানে যে এই কণাটা বৃত্তপথে এখান থেকে এখানে থিটা কোণে গেলে আমি গড় ত্বরণ বার করছি, এরকম হচ্ছে। তাৎক্ষণিক ত্বরণ মানে কি? খুব অল্প সময়ের মধ্যে হবে, তাই না? এক্স্যাক্ট ওই সময়ে, মানে কি হবে? থিটার কোনো খুব একটা পরিবর্তন হবে না, মানে কি হবে? এখানে থিটা খুব ক্ষুদ্র হবে, মানে জাস্ট এইখান থেকে এইটুকু গেছে, তাহলে থিটা কী হবে? ক্ষুদ্র হবে। তো এখানে সাইডে ছোট করে বক্স করবি, ডান সাইডে ছোট করে বক্স করবি, আমার ওই সাইডে লেখা আছে বলে আমি এই সাইডে লিখছি। নোট বলে লিখবি স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন। স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন বলতে কি? থিটা লিখছি, ইফ থিটা ইজ ভেরি স্মল, ইফ থিটা ইজ ভেরি স্মল মানে থিটা যদি খুব ছোট হয়, ঠিক আছে? তখন কি হবে? তখন আমরা কি বলতে পারি যে ট্যান থিটাকে সাইন থিটা লেখা যায় এবং এটাকে থিটাও লেখা যায়। মানে আমি ট্যান থিটা যদি কোথাও থাকে তাকে থিটা লিখতে পারি, সাইন থিটা থাকলে তাকেও থিটা লিখতে পারি, আর কস থিটা হলে কি লিখব? 1। কস থিটা হলে কত লিখব? 1। এবং অবশ্যই এখানে থিটা কিন্তু থিটা ইজ ইন রেডিয়ান, থিটাকে রেডিয়ানে রাখতে হবে। এটা হলো স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশান, একে আমি পরে ডিটেলসেও বলবো, ঠিক আছে? এটুকু স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশান কি হচ্ছে? থিটা যদি খুব ছোট হয় তাহলে আমরা সাইন থিটাকে থিটা লিখতে পারি, ট্যান থিটাকে থিটা লিখতে পারি। প্রয়োজন হিসাবে যদি কোথাও সাইন থিটা থাকে তাকে আমরা ট্যান থিটা লিখতে পারি, প্রয়োজন হিসাবে কোথাও যদি ট্যান থিটা থাকে তাকে আমরা সাইন থিটাও লিখতে পারি, আর কস থিটা থাকলে আমরা 1 লিখতে পারি, ঠিক আছে? হ্যাঁ, তো দেখ এই যে জায়গাগুলো হচ্ছে এইখানে গড় ত্বরণ যেটা হচ্ছে, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমি কি বলবো? থিটা তো খুব স্মল, থিটা খুব ক্ষুদ্র, তাহলে এ ইনস্ট্যান্টেনিয়াস কত হবে বল? 2v²। হ্যাঁ, 2v²। থিটা যদি খুব ক্ষুদ্র হয়ে যায়, সাইন থিটা বাই 2 এর মান কত হবে? থিটা বাই 2। কি থিটা খুব ক্ষুদ্র হলে থিটা বাই 2ও ক্ষুদ্র, তাহলে সাইন থিটা বাই 2 এর মান কী হবে? থিটা বাই 2। নিচে আছে কত? আর থিটা, তো হয়ে যাবে কত? 2। আচ্ছা 2 কেটে যাচ্ছে, তো হচ্ছে কত না v² থিটা বাই আর থিটা, থিটা থিটা কেটে যাচ্ছে, v² বাই আর। এটা পড়েছিলিস অভিকেন্দ্র ত্বরণ, এটাই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। তাহলে এটা যে আমাদের এলো অভিকেন্দ্র ত্বরণ, কেন কি? এটা যে ঘুরছে এটা সমবৃত্তীয় গতি, অভিকেন্দ্র ত্বরণই হবে কেবলমাত্র। অভিকেন্দ্র ত্বরণ কত আসছে? v² বাই আর আসছে, যেটা আমি বলেছিলাম যে আমি পরে দেখাবো অভিকেন্দ্র ত্বরণ। এটাই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। কোন ক্যালকুলেশনটা? এটা থিটা খুব ক্ষুদ্র হলে দেখ আমাদের গড় ত্বরণ কত এসেছিল? এইটা গড় ত্বরণকে তাৎক্ষণিক ত্বরণ বানাতে হবে।
যদি এখান থেকে এতটা কোণে ঘোরে, মানে থিটা যদি একটু বেশি হয়, তাহলে তো আমরা গড় নিচ্ছি। তাৎক্ষণিক মানে কি, জাস্ট এইখান থেকে এইটুকু যাবে, তার মানে কি থিটা খুব ক্ষুদ্র, থিটা খুব ক্ষুদ্র। তাহলে যে ত্বরণের মান এখানে এসছে সেইখানে থিটা ক্ষুদ্র হলে কি হতে পারে সেটাই আমরা অ্যাপ্লাই করছি। গড় ত্বরণের মান কত আসছে, 2v² সাইন থিটা বাই 2, নিচে আছে আর থিটা। থিটা যদি ক্ষুদ্র হয় সাইন থিটা বাই 2 ক্ষুদ্র হবে, আর থিটা ক্ষুদ্র হলে সাইন থিটাকে আমরা কী লিখতে পারি, থিটা বলেছি এখানে। তাহলে সাইন থিটা বাই 2কে কী লিখতে পারি, থিটা বাই 2। তাহলে এখানেই আছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশান। আগে গড় ছিল, তাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস বানাচ্ছি, কীরকম, সমান 2v², 2v² লিখেছি। থিটা বাই 2 ক্ষুদ্র, তাহলে সাইন থিটা বাই 2 এর মান কী হবে, থিটা বাই 2। নিচে আর থিটা আছে। এবারে ঠিকঠাক আছে তো, হ্যাঁ। তাহলে অভিকেন্দ্র ত্বরণের মান আসছে কত, v²/r। নেক্সট হেডিং আসবে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। আমি যে ওই যে বারবার লিখছিলাম না, ভি সমান ওমেগার, ভি সমান ওমেগার এরকম লিখছিলাম, ওটাকেই এবার এক্সপ্লেন করছি। দেখ, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। সার্কিউলার মোশন সবাই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবি, কেন কি সার্কিউলার মোশন প্রচুর জায়গাতে আছে, ক্লাস 12-এও আছে, তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে, বিভিন্ন জায়গাতে, ঠিক আছে। সার্কুলার মোশন এমনকি পরমাণু চ্যাপ্টারেও আছে, তোরা দেখেছিস ক্লাস 11-এর পরমাণু চ্যাপ্টারে আছে না, ইলেকট্রন বৃত্তপথে ঘুরছে, সেক্ষেত্রে বৃত্তীয় গতির ব্যাসার্ধ ট্যাসার্ধ বার করাচ্ছে না, ওখানে কিন্তু অভিকেন্দ্র বল ধরা হয়েছে না, একটা mv²/r, mv²/r অভিকেন্দ্র বল ধরা হয়েছে না। এখানে আসবে, দেখ অভিকেন্দ্র ত্বরণ কত, v²/r, তাহলে অভিকেন্দ্র বল কত হবে, m গুণ করে দে, mv²/r, পড়েছিস না, হ্যাঁ এখানেই আসবে। দেখ এবারে তো আমি লিখছি কি, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, ঠিক। তো দেখ আমি এখানে এক কাজ করব, আমি না দ্রুতি বার করে নেব, দ্রুতির সঙ্গে আমি যদি ভেক্টর জুড়ে দিই তাহলে বেগ চলে আসবে, তাই না, দ্রুতির সঙ্গে যদি। তাহলে দেখ আমি এখানে করছি কি, একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে এবং ভি দ্রুতি নিয়ে ঘুরছে। কত দ্রুতি নিয়ে ঘুরছে, ভি দ্রুতি নিয়ে। তো ভি দ্রুতি নিয়ে ঘুরে এ কী করেছে, এ থেকে বিতে পৌঁছে গেছে থিটা কোণে। তাহলে বল, আমি যদি এখানে বলি দূরত্ব, কত দূরত্ব গেছে, দূরত্ব মানে কি, চাপ, চাপ কত হবে না আর ইন্টু থিটা, ঠিক কি না, আর ইন্টু থিটা। তো এটা দূরত্ব হয়েছে। তাহলে বল আমরা কি জানি, যদি বলি আমি যে এখান থেকে এটা করতে আমার সময় লেগেছে কত, টি, সময় লেগেছে টি, তাহলে আমি কি বলবো, দ্রুতি সমান কি হবে, অথবা আমি যদি এটাকে এরকম করি, ডেরিভেটিভ করে দিই দু সাইডে, দেখ এস সমান আর থিটা, তাই না, এস সমান আর থিটা, এটাকে আমি ডেরিভেটিভ করি, ডিএস ডিটি, ডিটি আর থিটা। এখানে ধ্রুবক কে, বৃত্তের ব্যাসার্ধ তো চেঞ্জ হচ্ছে না। ডিএস ডিটি মানে কি, দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে, দ্রুতি। আর বেরিয়ে চলে এলো ডি থিটা বাই ডিটি মানে কি, একক সময়ে কোণ পরিবর্তন, মানে কৌণিক সরণ, মানে কি হবে, কৌণিক বেগ। এটাকে আমি লিখব কি, ভি সমান ওমেগা আর। এইবারে কথা হলো যে এখানে কিন্তু তিনজনই ভেক্টর আসে, মানে আমি দ্রুতি বার করেছি, যদি আমি এর ভেক্টর ফর্ম লিখতে চাই, দেখ ভি তো দ্রুতি, এ যখন বৃত্তপথে ঘুরছে, এ যখন এখানে আসবে তখন তার বেগের অভিমুখ কোন দিকে হবে, এদিকে, যখন এখানে আসবে এদিকে, যখন এখানে আসবে এদিকে,
এখানে আসবে। তো আমি যদি এর ভেক্টর ফর্ম লিখতে চাই, ভেক্টর ফর্ম যদি আমি এর লিখতে চাই, তাহলে আমাকে কি লেখা উচিত? ভি ভেক্টর সমান, এইবারে কথা এলো কি, ওমেগা কৌণিক বেগও একটা ভেক্টর রাশি, আর বৃত্তের ব্যাসার্ধও কিন্তু এখানে একটা ভেক্টর রাশি হবে, যেটাকে আমরা কি বলছি? ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর কোন দিকে হবে? এটা যদি কণার পজিশন হয়, তাহলে কেন্দ্র থেকে কণা পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর। এটা যদি কণার অবস্থান হয়, তাহলে এখান থেকে এদিকে হবে কি ব্যাসার্ধ ভেক্টর, এখান থেকে এদিকে হবে কি ব্যাসার্ধ ভেক্টর, মানে কেন্দ্র থেকে কণা পর্যন্ত ভেক্টর হবে কি ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা, ওমেগা কৌণিক বেগের দিক কোন দিকে হবে? হয় পৃষ্ঠা থেকে ভেতরের দিকে, না হলে বাইরের দিকে। আমি ধরে নিচ্ছি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে মানে ওমেগা কোন দিকে হবে? বাইরের দিকে। এই ডট দিয়ে রাউন্ড মানে বাইরের দিকে, ওমেগা বাইরের দিকে। ঠিক আছে, হলো। দেখ এখানে আমি যদি বলি ওমেগা একটা ভেক্টর রাশি, আরও একটা ভেক্টর রাশি, দুটো ভেক্টরকে গুণ করে আমি যে রেজাল্ট পেয়েছি সেটা স্কেলার না ভেক্টর? ভেক্টর রাশি। দুটো ভেক্টরকে গুণ করে একটা ভেক্টর পাওয়া যাচ্ছে, মানে ডট প্রোডাক্ট না ক্রস প্রোডাক্ট? ক্রস প্রোডাক্ট। দুটো ভেক্টরকে গুণ করে একটা স্কেলার পাওয়া যাচ্ছে, তার মানে ডট প্রোডাক্ট। তার মানে এখানে ওমেগা একটা ভেক্টর রাশি, আরও একটা ভেক্টর রাশি, এদেরকে গুণ করে একটা ভেক্টর পাওয়া যাচ্ছে, মানে এদের মাঝে ক্রস আছে। বলবি তাহলে সাইন থিটা কোথায়? কেন কি সাইন এখানে 90 ডিগ্রি। কেন? লক্ষ্য করে দেখ, ওমেগা যদি ভেতরে হয়, ওমেগা যদি বাইরে হয় কি ভেতরে হয়, দেখ এটা হচ্ছে ওমেগার দিক, আর এখানে ব্যাসার্ধ ভেক্টর কি হচ্ছে এই তলে। দেখ বল কত কোণ হচ্ছে? 90। ওমেগা এবং আর এর মধ্যে কোণ কত হচ্ছে? 90। এই জন্য সাইন 90 1 হয়ে আছে এখানে। সাইন 90 কত হয়ে আছে? 1 হয়ে আছে। তাহলে দেখ ভেক্টর ফর্ম লিখবি না কেউ? ভেক্টর ফর্ম ওমেগা ক্রস আর হতে পারে, অথবা আর ক্রস ওমেগা হতে পারে। কোনটা ঠিক আমাকে দেখতে হবে, ওমেগা ক্রস আর নাকি আর ক্রস ওমেগা। দেখ আমি এখানে এই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ব্যাপারটাকেই নিচ্ছি। বল এইখানে আমি যদি বলি যে আর ভেক্টর কোন দিকে? এদিকে। আর ভেক্টর কোন দিকে? এদিকে। ভি ভেক্টরটা কোন দিকে? ভি ভেক্টরটা এইখানে ওপরের দিকে, এদিকে কি হচ্ছে? ভি ভেক্টর, তাই না? আর ভেক্টর আমি এখানে দেখাচ্ছি, দেখ আর ভেক্টর কোন দিকে? এদিকে, বাইরের দিকে, হয়েছে। ভি ভেক্টর কোন দিকে? এদিকে, স্পর্শক বরাবর। ওমেগা ভেক্টর কোন দিকে? পৃষ্ঠা থেকে বাইরের দিকে, পৃষ্ঠা থেকে বাইরের দিকে। এইবারে দেখ আমি ক্রস প্রোডাক্ট করে দেখাচ্ছি, এটা ওমেগা, ঠিক না? যদি আমি আর ক্রস ওমেগা করি, দেখ আর ক্রস ওমেগা, তাহলে ভি নিচের দিকে হয়ে যাওয়া উচিত ছিল, তাই না? ভি নিচের দিকে নয়, ওমেগা ক্রস আর করলে ভি ওপরের দিকে হচ্ছে। তাহলে কোনটা করা উচিত আমার? ওমেগা ক্রস আর। তাহলে এইটা হচ্ছে কি ভেক্টর ফর্ম। তোদেরকে আজ থেকে এটাই মনে রাখতে হবে, ভি সমান ওমেগা ক্রস আর। বাদ বাকি যা কিছু কথা বলা আছে ওগুলো তো বোঝানোর জন্য, মেন পয়েন্ট এটাই। ভি ভেক্টর মানে রৈখিক বেগ সমান কৌণিক বেগ ক্রস রেডিয়াস ভেক্টর। আর এটা এমনিতে কেন আসে ওমেগার? কেন কি ওমেগা এবং আর এর মধ্যে কোণ 90 ডিগ্রি, ওই জন্য সাইন 90 মানে 1 আসে। ঠিক আছে, তাহলে মেন আমাদের কি হলো না, যদি আমি এমনি বলি ভি সমান ওমেগা আর যদি আমি ভেক্টর দিয়ে বলি তাহলে ভি হবে কি ওমেগা ক্রস আর। সোজা সোজা যদি আমি বলি অ্যাকচুয়ালি সঠিকভাবে, এই যে বেগ না, এই বেগ কিন্তু ব্যাসার্ধের সঙ্গে লম্ব দিকে বেগ। অনেক জায়গায় কীরকম হতে পারে, যেমন ধরো কেউ এই রকম হচ্ছে গতি, এরকম গতি হচ্ছে, এর বেগ ধরো, এর বেগ এখানে যেদিকে আছে ধরো এরকম, তো আমি ব্যাসার্ধের সহিত লম্ব দিকে বেগটাকে নেব ক্যালকুলেট করার জন্য। ঠিক আছে, মানে সঠিকভাবে যদি বলা যায় এখানে কিন্তু এটা হচ্ছে কি ভি পারপেন্ডিকুলার ওমেগা ক্রস আর। ভি পারপেন্ডিকুলার কেন লিখছি? রেডিয়াসের সাথে লম্ব দিকে বেগের মান নিতে হবে, রেডিয়াসের সঙ্গে লম্ব দিকে। ঠিক আছে, যাই হোক, কেন কি বক্রগতির ব্যাসার্ধ একটা আসে। চলো এই পর্যন্ত ঠিকঠাকই আছে এরকমই।
যে ভি সমান ওমেগা আর ভি ক্রস আর, এখানে বুঝতেই তো পারছি ওমেগা আর এবং ভি তিনজনই পরস্পর লম্ব, তাই না? তিনজনই পরস্পর লম্ব, ওমেগা আর এবং ভি তিনজনেই কিন্তু পরস্পর লম্ব হচ্ছে। তিনজনেই পরস্পর লম্ব হচ্ছে, ঠিক আছে। চলো এবার আমি লিখলাম দেখ, আমি যদি এইটাকে দু সাইডে সময় সাপেক্ষে ডেরিভেটিভ করি, সাপোজ এইটাকে দু সাইডে সময় সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে কি আসা উচিত? ডিভি বাই ডিটি, ডি ওমেগা বাই ডিটি ইন্টু আর, আর তো কনস্ট্যান্ট। আচ্ছা ডিভি বাই ডিটি মানে কি? ডিভি বাই ডিটি ত্বরণ, কোন ত্বরণ? ট্যানজেনশিয়াল। এখানে ভি আছে শুধু, মানে কি এটা ট্যানজেনশিয়াল, তাই না? তাহলে ডিভি বাই ডিটি মানে কি? দ্রুতি পরিবর্তনের হার, মানে কি হবে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন সমান ডি ওমেগা বাই ডিটি মানে কৌণিক ত্বরণ গুণ আর, মানে কি আসবে? এ টি সমান, এ টি তোদের বইতে দেখবি এ লেখা আছে শুধু, এ সমান আলফা ইন্টু আর, ঠিক নয়, এ নয়, এ টি, ঠিক আছে। এ টি সমান আলফা ইন্টু আর, মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন সমান কৌণিক ত্বরণ ইন্টু বৃত্তগতির ব্যাসার্ধ। ভেক্টর রূপে যদি বলি তখন কি হবে? এটি ভেক্টর সমান আলফা ক্রস আর। চলো এখানে হেডিং দিচ্ছি, লেখ রৈখিক বেগ থেকে আসবে স্পর্শকীয় ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। হেডিং দে, স্পর্শকীয় ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। আমি এইগুলো পড়ানোর পরে আজকের একটা ছোট মানে এরকম বক্স করে যত ফর্মুলা পড়া হয়েছে তাকে শর্ট নোটসের মতো করে দেবো, যাতে সবগুলো ফর্মুলা এক জায়গাতে থাকে, কেন কি অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে, সেগুলোকে এক জায়গায় কম্পাইল করতে হবে। তো আমি এখানে হেডিং দিচ্ছি স্পর্শকীয় ত্বরণ মানে এটি এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। স্পর্শকীয় ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। হ্যাঁ, তো বল আগে যেটা আমরা পেয়েছি সেটা কত ছিল না? ভি সমান ওমেগা ইন্টু আর। একেই ডেরিভেটিভ কর, একেই সময় সাপেক্ষে ডেরিভেটিভ কর। এখান থেকে আমি কি লিখতে পারি? ডিভি ডিটি সমান ডি ডিটি ওমেগা ইন্টু আর। ডিভি ডিটি মানে কি হবে? এ ট্যানজেনশিয়াল স্পর্শকীয় ত্বরণ, এখান থেকে আর বাইরে চলে আসবে ডি ওমেগা ডিটি, ঠিক। আচ্ছা, এ ট্যানজেনশিয়াল সমান আর ইন্টু আলফা, কেন? ডি ওমেগা ডিটি মানে কৌণিক ত্বরণ। ভেক্টর ফর্ম সেমই আসবে, ভেক্টর ফর্ম দেখ, এটি ভেক্টর কি আসবে? আলফা ক্রস আর, কেন কি আমি তো এটাই করেছি না, ভি ভেক্টর সমান ওমেগা ক্রস আর। আমি যদি দু সাইডে ডেরিভেটিভ করি, ডিভি বাই ডিটি করলে কি আসবে? এটি, আর ডি ওমেগা বাই ডিটি করলে কি আসবে? আলফা। তো এখানে যদি পরে ক্রস থাকে, এখানেও তো পরে ক্রস আর থাকবে না। আর যদি এরকম করে দেখতে চাস দেখতে পারিস অবশ্যই। এ হচ্ছে আর ব্যাসার্ধ, আর কোন দিকে? এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে এখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কোন দিকে হবে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হবে এদিকে, এটি, ঠিক আছে। আর এ ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এরকম হচ্ছে মানে কি এর বেগ বাড়ছে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আবার ওই বরাবর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মানে কি বেগ বাড়ছে, বেগ বাড়ছে মানে কি হবে? কৌণিক বেগও বাড়বে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কৌণিক বেগ বাড়ছে, তাহলে কৌণিক ত্বরণ কোন দিকে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কৌণিক বেগ বাড়ছে, মানে কৌণিক ত্বরণ কী হবে? বাইরের দিকে। তাহলে আলফা, দেখ আলফা ক্রস আর করলে এটি আসছে, আলফা ক্রস আর করলে এটি আসছে, ঠিক আছে। তাহলে দুটো কী কী হলো?
একটা হলো ভি সমান ওমেগা ক্রস আর হচ্ছে, এটা আমরা আগে করেছি। আর একটুখানি করলাম এটি সমান আলফা ক্রস আর, এটি সমান আলফা ক্রস আর। কটা বাজে? ঠিক আছে, হ্যাঁ। এবার অঙ্কগুলো দেখছি, হ্যাঁ, যেগুলো আমি দিয়েছিলাম অঙ্কগুলো দেখছি। প্রথম কোশ্চেন, ফার্স্ট প্রবলেম সেট 1-এর কোশ্চেন দিয়েছে এখানে। পেজ নাম্বার 321, বৃত্তীয় গতি চ্যাপ্টার, ছায়া প্রকাশনী বইয়ের বেসিক লেভেল 1। ঠিক আছে, বলছে 150 মিটার দীর্ঘ একটি রেল লাইন, 150 মিটার দীর্ঘ একটি রেল লাইন বৃত্তচাপ বরাবর। আচ্ছা, আরেকটু জিনিস বলে দিই, এখানে তাহলে কটা ত্বরণ হলো? 3টে ত্বরণ। ভালো করে মনে থাকে যেন, কটা ত্বরণ হলো? 3টে ত্বরণ। ঠিক আছে, 3টে ত্বরণের আমি যদি দেখাই একসঙ্গে 3টে ত্বরণকে, যদি বৃত্তপথে ঘুরছে এটা, দেখ 3টে ত্বরণ। আচ্ছা, সমবৃত্তীয় গতিতে কটা থাকবে? একটাই থাকবে কেবল। সমবৃত্তীয় গতিতে কি থাকবে? কেবলমাত্র অভিকেন্দ্র ত্বরণ থাকবে। তো 3টে আছে মানে কিন্তু এখানে এটা কি ধরনের গতি হয়ে গেছে? অসমবৃত্তীয় গতি। ঠিক আছে, মানে নন ইউনিফর্ম সার্কুলার মোশন। দেখ, বৃত্তীয় গতি হওয়ার জন্য অভিকেন্দ্র ত্বরণ তো থাকতেই হবে, তাই না? বৃত্তীয় গতি হওয়ার জন্য অভিকেন্দ্র ত্বরণ তো থাকতেই হবে। হ্যাঁ, 3টে ত্বরণ, এটি, এসি আর আলফা। এটি, এসি আর আলফা, তাই না? এটির কাজ কি? দ্রুতিকে বাড়ানো বা কমানো। এসির কাজ কি? বেগ পরিবর্তন করা। আর আলফার কাজ কি? কৌণিক বেগ পরিবর্তন করা। ঠিক না? ভালো করে দেখ, এসি কিন্তু এই বৃত্তের তলেই আসে, কেন্দ্রের দিকে। আর যদি এটি থাকে তাহলে কি হবে? স্পর্শক বরাবর হবে এটি, তাই না? এটি কি করবে? বেগের মানকে বাড়াবে বা কমাবে। আচ্ছা, যদি ঘুরতে ঘুরতে এর বেগ বাড়ে আস্তে আস্তে, এটি যদি আসে, দেখ এসি আছে ওকে বৃত্তপথে ঘোরানোর জন্য, সুষম মানে সমবৃত্তীয় গতি। যদি বাই চান্স এটি আসে, এটি আসা মানে কি করবে? দ্রুতির মান বাড়াবে। এটি আসা মানে কি হবে? দ্রুতির মান বাড়াবে। দেখ, আমি এটা পড়ছি এটি সমান আলফা ইন্টু আর। যদি এটি আসে তাহলে আলফা আসবে। কেন আলফা আসবে? দেখ, এটি আসা মানে কি? বেগের মান বাড়ছে। বেগের মান বাড়ছে মানে কি হবে? কৌণিক বেগেরও মান বাড়ছে। কৌণিক বেগের মান বাড়ছে মানে কি? আলফা আসবে, মানে কৌণিক ত্বরণ আসবে। মানে এসি আছে একা, বৃত্তগতি হচ্ছে মানে এসি অতি অবশ্যই আছে। যদি দ্রুতি ঠিকঠাক থাকে তাহলে শুধু এসিতে কাজ চলছে। যদি দ্রুতি বাড়তে থাকে তার মানে কি আসছে? এটি এসছে। এখন এটি এসছে মানে কি হবে? আলফাও এসছে। তার মানে 3টে, মানে একা এসি থাকবে। ঠিক আছে, এসি একা থাকবে, অভিকেন্দ্র ত্বরণ। যদি এটি আসে তাহলে আলফা আসবে, মানে আলফা এবং এটি দুজন একসঙ্গে আসবে যদি আসে। ঠিক আছে, যে কেবলমাত্র এটি হবে আলফা হবে না, এরকমটা হতে পারে না। এটা ক্লিয়ার থাকবে তো? তাহলে কিভাবে লিখবো এটাকে? লেখার দরকার আছে? কোনো লেখার দরকার নেই। সুষম বৃত্তীয় গতিতে এটা না আমি লিখে নিচ্ছি, না হলে শর্ট করে লিখে নিচ্ছি। ইউনিফর্ম সার্কুলার মোশন, আমি লিখছি এটা ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন কী হবে? না অনলি এসি, অনলি এসি থাকবে। এসি কত হবে? ভি স্কোয়ার বাই আর। আর এটি তো জিরো, আর এটি জিরো হওয়া মানে আলফাও জিরো। ঠিক না? তাহলে নন ইউনিফর্ম সার্কুলার মোশনে কি হবে? নন ইউনিফর্ম সার্কুলার মোশনের, হ্যাঁ এইবারে দেখ, নন ইউনিফর্ম সার্কুলার মোশন দ্রুতি কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে আমি ভি স্কোয়ারকে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি না। যে মুহূর্তে বলবে সেই মুহূর্তে ভিকে আনতে হবে। মানে আমি কি বলবো এখানে? এসি, এসি ইনস্ট্যান্টেনিয়াস। যে মুহূর্তে বলবে সেই মুহূর্তে দ্রুতি কত?
সেই মুহূর্তে দ্রুতি কত, ভি স্কোয়ার বাই আর। সেই মুহূর্তে দেখা গেল বৃত্তীয় গতি হচ্ছে, এখন বেগ, এখন দ্রুতির মান 2, তাহলে 2 স্কোয়ার বাই ব্যাসার্ধ। বেগ বাড়ছে, দ্রুতি বাড়ছে, এখন দ্রুতির মান 5, তাহলে কত হবে এখন অভিকেন্দ্র ত্বরণ, 5 স্কোয়ার বাই। আবার দ্রুতি বাড়ছে, ধরো 8, তাহলে কত হবে 8 স্কোয়ার বাই আর। মানে অভিকেন্দ্র ত্বরণের মানও চেঞ্জ হবে, ঠিক না? আচ্ছা, এখানে কিন্তু এটি আসবে, এটি আসবে, এবং তার সঙ্গে এটি যদি আসে তাহলে আলফাও আসবে। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনে কেবল অভিকেন্দ্র ত্বরণ, স্পর্শকীয় এবং কৌণিক ত্বরণ 0, আর নন ইউনিফর্ম সার্কুলার মোশনে সবাই একসাথে আসবে। ঠিক আছে, সবাই একসাথে আসবে। এর উপরে একটা কোশ্চেন করা উচিত, কোশ্চেন করা উচিত। হ্যাঁ, লেখ একটি বস্তু কণা, এটার উপরে একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন করলে তবে গিয়ে ক্লিয়ার হবে। হ্যাঁ, লেখ একটি বস্তু কণা, একটি বস্তু কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে, একটি বস্তু কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তনশীল, একটি বস্তু কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তনশীল, একটি বস্তু কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তনশীল, পূর্ণচ্ছেদ। বৃত্ত পথ বরাবর কণাটির অতিক্রান্ত দূরত্ব, বৃত্তপথ বরাবর কণাটির অতিক্রান্ত দূরত্ব, বৃত্তপথ বরাবর কণাটির অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, বৃত্তপথ বরাবর কণাটির অতিক্রান্ত দূরত্ব x সমান 2t স্কোয়ার প্লাস 3t মিটার, x সমান 2t স্কোয়ার প্লাস 3t মিটার, ঠিক আছে। t সমান 2 সেকেন্ডে, t সমান 2 সেকেন্ডে কণাটির রৈখিক ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ। রৈখিক ত্বরণ মানে অ্যাকচুয়ালি স্পর্শকীয় ত্বরণ, ঠিক আছে। হ্যাঁ, রৈখিক ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ, কৌণিক ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, চলো বার কর। রৈখিক ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ এবং কৌণিক ত্বরণ নির্ণয় করো, বার কর কী হবে। আচ্ছা দেখ, এখানে প্রথমে লজিক কি হচ্ছে, আচ্ছা আমি করছি, দেখ মেলা চেক কর, দেখ কি হচ্ছে। প্রথমে x কি দেওয়া আছে, দূরত্ব, ঠিক না। দূরত্বকে ডেরিভেটিভ করলে কি আসবে, দ্রুতি, dx dt কত আসছে দেখ, 2t স্কোয়ার। আমি একদম সঙ্গে সঙ্গে ডেরিভেটিভ করছি, 2t স্কোয়ারের ডেরিভেটিভ 2t প্লাস 3t এর ডেরিভেটিভ 3, তাহলে কত হবে 4t প্লাস 3, ঠিক না, 4t প্লাস। এক কাজ কর, এইখান থেকে আমি অভিকেন্দ্র ত্বরণ বার করব, এসি কত আসবে, ভি স্কোয়ার বাই আর। এসি কত আসবে, ভি স্কোয়ার বাই আর। কোন সময়ে এসি বলেছে, 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে বেগের মান কত, 2 সেকেন্ডে ভি অ্যাট টি সমান 2, কত হবে 4 2 8 3 11, 11 হচ্ছে কি এখন হচ্ছে বেগের মান মানে দ্রুতি, তাহলে 11 স্কোয়ার বাই ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার ছিল, তো 121 বাই 2
মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো অভিকেন্দ্র ত্বরণ এই মুহূর্তে, ঠিক আছে, অভিকেন্দ্র ত্বরণ। এবারে আসবে এটি, স্পর্শকীয় ত্বরণ। এটি কিভাবে হয়? এটি সমান আমরা জানি ডিভি ডিটি, মানে দ্রুতিকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, মানে ডি ডিটি। ভি এর মান, ভি কত ছিল আমাদের 4t + 3, তাহলে 4tকে ডেরিভেটিভ করলে হবে কত 4, আর 3 এর ডেরিভেটিভ তো 0। এটি কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে, টাইম ডিপেন্ডেন্ট নেই, তাহলে এটির মান 4, এটি বেরিয়েছে 4। আলফা কীভাবে বেরোবে এবার? এটি সমান আলফা ইন্টু আর, এটি সমান আলফা ইন্টু আর। এটি হচ্ছে 4, আলফা আর এর মান কত 2, আলফা আর এর মান কত হচ্ছে 2, হ্যাঁ আলফা আর এর মান কত হচ্ছে 2, তাহলে আলফা হয়ে যাবে কত? আলফা হয়ে যাবে 2। এর একক কী হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা কৌণিক ত্বরণ, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের কী কী এলো এখান থেকে এই কোশ্চেনে? এখান থেকে চলে এলো এসি 121 মানে কত হবে? 121 মানে 60.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো এসি। এটি, এটি মানে কিন্তু স্পর্শকীয় ত্বরণ, এটার একক কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এটি হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আলফা মানে কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণের একক হবে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। হয়েছে? আচ্ছা আচ্ছা, যদি এখানে বলতো বেগের সহিত ত্বরণের কোণ কত? নেক্সট, বেগের সহিত ত্বরণের কোণ কত? বেগের সহিত ত্বরণের কোণ কত? ঠিক আছে, বেগের সহিত ত্বরণের কোণ কত? বেগের সহিত ত্বরণের, দেখ এখানে আমি যদি বলি কোন ত্বরণের কথা বলছে বেগের সহিত ত্বরণের, প্রথমে দেখ এখানে এটা তো বৃত্তপথে ঘুরছে না, আমি ধরছি t সমান 2 সেকেন্ড যখন হচ্ছে তখন বস্তুকণার বেগ হচ্ছে ধরো এদিকে ভি, বস্তুকণার বেগ হচ্ছে এদিকে। এখানে কটা ত্বরণ আছে? অভিকেন্দ্র ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ আর কৌণিক ত্বরণ। ত্বরণের সহিত বেগের কোণ মানে অ্যাকচুয়ালি এখানে ওই স্পর্শকীয় ত্বরণ এবং অভিকেন্দ্র ত্বরণকে যোগ করলে যেটা আসবে তার সহিত কোণ বলেছে, ঠিক আছে। তো দেখ এখানে দুটো ত্বরণ চলে আসছে, একটা হচ্ছে কি এসি, আরেকটা হচ্ছে কি এটি। আমি আগের দিন বলেছিলাম বেগের সহিত ত্বরণের কোণ মানে অ্যাকচুয়ালি এটির সহিত কোণ। দেখ লক্ষ্য করে দেখ, এইখানে দেখ এটা হলো বেগের দিক, ত্বরণের দুটো উপাংশ, বেগ বরাবর উপাংশ কোনটা? এটি, আর বেগের সহিত লম্ব দিকের উপাংশ কত? এসি। তো বেগের সহিত ত্বরণের কোণ মানে কি এটি আর এসির লব্ধি কোনটা? এটা। তাহলে এর কোণ যদি এটা হচ্ছে কি মোট ত্বরণ এ নেট, কি এ নেট ভি এর সাথে কত কোণ করবে? থিটা, আমি ধরে নিচ্ছি এ নেট ভি এর সাথে কত কোণ করবে? থিটা। তাহলে এই কোণটা আমরা বার করার জন্য আগের দিন কি করেছিলাম? ট্যান থিটা। ট্যান থিটা কি আসবে? লম্ব এসি বাই এটি। তাহলে ট্যান থিটা হয়ে যাবে কত? এসি কত এসছে? এসি হচ্ছে 60.5 আর এটি কত এসছে? 4। তাহলে থিটা হয়ে যাবে কত না ট্যান ইনভার্স 60.5/4। বাস এই পর্যন্ত থাকছে। আচ্ছা, যে কটা অঙ্ক ছিল আরেকবার বাড়িতে চেষ্টা করিস, না হলে পরের দিন বলবো, ঠিক আছে। আরেকবার চেষ্টা করিস বাড়িতে, না হলে তখন বলছি। আজকের এই পর্যন্ত থাকছে, পরের দিন আমরা অভিকেন্দ্র অপকেন্দ্র বল বার করব, বেশ কিছু অঙ্ক করব, দেন চ্যাপ্টার হবে কমপ্লিট, ঠিক আছে। একদম পুরো ভালো পরিমাণ ডিটেলসে চলছে, বাস পড়তে থাক, ঠিক আছে। কোনো কিছুই ছাড়া হচ্ছে না, ছাড়া তো হচ্ছে না, আরও বেশি হচ্ছে, ঠিক আছে।